টিটন আছে, রসু আছে, কিলার আব্বাস আছে, প্রায় 6 জন তারা জামিন পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী। এবং এরা কি সত্যিকারই জামিন পেয়েছেন? এদের কি আসলে কাগজ দিয়ে জামিনের সত্যিকারই আইনি প্রক্রিয়া মেনে জামিন হয়েছে, নাকি ক্ষমতার অর্থাৎ 5 আগস্ট যে আপনার গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে, সেদিন অনেকে বের হয়েছেন, তারপরে অনেকে বের হয়েছেন জামিন গিয়ে বের পরিস্থিতির সুযোগে তারা কিন্তু বের হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা মানে কারাগারে যে ধরনের নিরাপত্তা থাকার কথা, সে ধরনের নিরাপত্তা কিন্তু ছিল না। জেলখানার ভিতরে থেকে তারা যেভাবে পুরো অপরাধটাকে নিয়ন্ত্রণ করেছেন বা নিয়ন্ত্রণ করতেন, এখন বিশেষ মতাদর্শের তারা রাজনৈতিক পরিচয় তাদের অনেকেরই ছিল, একেবারে সহজ। কিছু কিছু পুলিশ সদস্য এতটাই অতি উৎসাহী ছিলেন, তারা অপরাধ দেখেও কিন্তু দেখেনি। যে অপরাধ করেছে তাকে ছেড়ে দিয়েছে, যে অপরাধ করে নাই তাকে কিন্তু তারা মামলা দিয়েছে এবং মিথ্যা মামলা দিয়েছে। সেটা কিন্তু আদালতে প্রমাণিত হয়েছে। সব পুলিশ যে খারাপ তা না, কিছু কিছু পুলিশ সদস্য এতটা বেপরোয়া ছিল যে কারণে আজকে বাহিনীটির এই অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী ভয়ে আছে। ভয়ে থাকার মূল কারণ হলো গেল 16 বছর আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছেন। কেউ কেউ অতি উৎসাহী হয়ে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবরের পেছনের খবর অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। এস.এম. ফয়েজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই আলোচনায় ডাকার জন্য। এস.এম. ফয়েজ, আপনি তো অপরাধ বিট কভার করেন, তো আপনি দেখছেন যে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী হিসাবে যারা পরিচিত তারা মুক্তি পেয়েছেন বা জামিনে মুক্ত হয়েছেন। ওনারা কিভাবে জামিন পেলেন বা হঠাৎ করে মুক্ত হলেন কিভাবে? আপনি দেখেন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এক ধরনের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন একেবারে ভঙ্গুর অবস্থায় সেটা দেখা গেল। এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সুযোগে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ভয়ে তারা পালিয়েছেন। বিশেষ করে যারা এটা নজরদারি রাখবেন, গোয়েন্দারা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যারা নজরদারি রাখবেন, তারাই কিন্তু আত্মগোপনে চলে গেছেন। তো এই আত্মগোপনে চলে যাওয়ার সুযোগে কিন্তু যারা শীর্ষ সন্ত্রাসী জেলখানা ছিলেন তারা কিন্তু গেল 16 বছর জেলখানা বা 17 বছর বা 20 বছর বা 22 বছর বা 24 বছর যারাই জেলখানা ছিলেন, ওই জেলখানা থেকে কিন্তু তারা অপরাধ জগৎটি নিয়ন্ত্রণ করতেন। এমনকি শুধু ঢাকার অপরাধ জগৎ নয়, আপনি দেখেন মতিঝিলে কিন্তু অনেক সময় আপনার আন্ডারওয়ার্ল্ডের যেই কথাগুলো আমরা সবসময় শুনি বা আমরা দেখি, আপনি দেখেন মিল্কি হত্যা হয়েছে, আপনি দেখেন আপনার গুলশানে হত্যা হয়েছে, উত্তরা হত্যা হয়েছে, কলাবাগানে হয়েছে, ফার্মগেট হয়েছে, বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তারা কিন্তু এই খুন করে বা হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কিন্তু একটি আলোচনায় এসেছেন। বিশেষ করে আপনি দেখেন সুইডেন আসলাম, যিনি কিন্তু ব্যাপক পরিচিত। তারপরে আপনি ধরেন কিলার আব্বাসের কথা বলেন, আপনি শাহাদাত বলেন, বা যারা দেশে আছেন দেশে বাইরে আছেন, তারা কিন্তু নানা অপরাধের সঙ্গে কিন্তু জড়িত। জেলখানার ভিতরে থেকে তারা যেভাবে পুরো অপরাধটাকে নিয়ন্ত্রণ করেছেন বা নিয়ন্ত্রণ করতেন, এখন জেলখানা থেকে বেরিয়ে এসে সেই অপরাধ জগৎটা নিয়ন্ত্রণ করা তাদের জন্য একেবারেই সহজ। কারণ আবার কেউ কেউ কিন্তু রাজনৈতিক পরিচয়, পুরনো রাজনৈতিক যে পরিচয় আছে সেই পরিচয় কিন্তু তারা কাজে লাগাবেন এখন। বিশেষ করে আপনি দেখেন এখন পাড়া মহল্লায়, বিশেষ করে এই সন্ত্রাসীগুলোর আপনার কার্যক্রমগুলো শুরু হয় পাড়া মহল্লার যে আপনার ডিশ ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, তারপরে আপনার মাদক ব্যবসা, ফুটপাত, হোটেল দখল, জমি দখল, বিভিন্ন জায়গায় হাউজিং যে কোম্পানিগুলো আছে, নানা যেইখানেই আপনার টাকার উৎস আছে সেখানেই কিন্তু সন্ত্রাসীদের একটু গন্ধ আছে, বা তারা কিন্তু সেখানে তাদের হিরোইজম দেখানোর কথা বলেন বা তাদের প্রতিপক্ষকে একেবারে শক্তিশালীভাবে তাদেরকে মানে একেবারে আওয়াজ দেওয়ার জন্য, যেটা একেবারে আমরা খোলাসা যদি করি বলি, সেই বিষয়গুলো তারা মহড়া দেন। আপনি দেখবেন মোহাম্মদপুর দেখেন, কেউ যদি বিল্ডিং করতে যায় সেখানে কিন্তু কিশোর গ্যাংয়ের নামে কিন্তু সেখানে কিন্তু হামলা হয়েছে, সেখানে কিন্তু চাঁদা চাওয়া হচ্ছে। আপনি বনশ্রী যান, আপনি উত্তরা যান, আপনি কাফরুল এলাকা যান, ইব্রাহিমপুর যান, মোহাম্মদপুর যান, আপনার রাজধানীর আপনার যাত্রাবাড়ির দিকে যান, সব জায়গায় কিন্তু একই অবস্থা। এরকে সাম্প্রতিক ঘটনার কথা, সাম্প্রতিক ঘটনায় আপনার মানে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে কিন্তু ফোন আসছে যে আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে এখন আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ হওয়া, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী ভয়ে আছে। ভয়ে থাকার মূল কারণ হলো গেল 16 বছর আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছেন। কেউ কেউ অতি উৎসাহী হয়ে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তারা জনগণকে যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল সেই ধরনের সেবা তারা দেননি। তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বা
নির্দিষ্ট ব্যক্তিদেরকে দমন করার জন্য তারা তাদের যে ক্ষমতা সেটি দেখিয়েছেন। জনগণের যে সেবা বা জনগণের পুলিশ যে জনগণের বন্ধু, এটা যে আমরা বলি বা অনেকে দাবি করেন, সেই দাবির জায়গাটা কিন্তু একেবারে শূন্য। এই কারণে বলছি, আপনি দেখবেন আগে থানায় গেলে আপনার একেবারে যে জিডি করতো তার কিন্তু 200 টাকা বা 500 টাকা দিতে হতো, মামলা করতে গেলে মামলার খরচ দিতে হতো, পাসপোর্ট যদি আপনার কোনো ধরনের পাসপোর্ট করতে চান সেটা যদি ভেরিফিকেশন হয় সেখানে কিন্তু টাকা দিতে হতো, টাকা আবার দিতেই হতো। তাহলে পুলিশ কিন্তু জনগণের ভ্যাট ট্যাক্সের তার টাকা হয়, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয়ভাবে তার সকল খরচ বহন করা হয়। তাছাড়া পুলিশের বিরুদ্ধে তো নিপীড়নের অভিযোগও আছে, সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের অভিযোগও তো অসংখ্য। পুলিশের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ একটি নয়, অনেকটি আছে। অনেককে নিয়েই মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নের কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, পরিবারকে হুমকি দেওয়া হয়েছে, পরিবারকে যদি যেই আয়ের উৎস ছিল তাকে ধরে নিয়ে এসে হয়েছে, মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। পুলিশ যে টাকাটা কামিয়েছে, তার টাকাটা কিভাবে কামিয়েছে? তারা টাকাটা কামিয়েছে বড় বড় ব্যবসায়ীদেরকে টার্গেট করতেন, যারা মতাদর্শের বাইরে ছিলেন, যেসব রাজনৈতিক দলগুলো মতাদর্শের বাইরে, তাদেরকে টার্গেট করেছেন, তাদের পরিবারের কাছ থেকে তারা টাকা কামিয়েছেন। এবং তাদের আরও বড় উৎস হচ্ছে নির্দিষ্ট একটি এলাকার, অর্থাৎ নাম মানুষ শুনতে চাই, গোপালগঞ্জে যে এলাকা ছিল সেই এলাকার পুলিশের দাপট ছিল পুরো রাজধানী জুড়ে নাও, পুরো বাংলাদেশ জুড়ে। আর এখন কিন্তু সেটার পট পরিবর্তন হয়ে এখন কিন্তু আবার নির্দিষ্ট কিছু এলাকা চলে গেছে, বিশেষ করে আপনারা ধরেন নেত্রকোনা, শেরপুর, বগুড়া, এখন আবার ওদের দাপটে চলে গেছে। কেন? এটার কারণ কি? নেত্রকোনা, শেরপুর জাস্ট পালাবদল হয়েছে, পুলিশের যে সংস্কার। ওই এলাকার মানুষ কেন প্রাধান্য পাচ্ছে? আগে তো শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী এলাকা বলে গোপালগঞ্জ প্রাধান্য পেয়েছে, এখন ওই এলাকা নেত্রকোনা, শেরপুর প্রাধান্য পাওয়ার কারণ কি? বগুড়া, শেরপুর, নেত্রকোনার প্রাধান্যের কারণ হচ্ছে যে আপনার বিএনপির যে দল বা তারেক জিয়া বিএনপির যে তিনি যে ওই এলাকার, ওই কারণেই কিন্তু অনেকে মনে করেন যে ওই নাম বিক্রি করেই কিন্তু তারা তাদের দাপটটা দেখাবেন। কিন্তু পুলিশ যে সংস্কার করার যে কথা বা যে উদ্যোগ উঠেছে, সত্যিকারে যদি পুলিশ সংস্কার করতে হয় তাহলে পুলিশকে নিরপেক্ষ যদি করতে হয়, সাধারণ মানুষের সেবা যদি দিতে হয়, দেশের সেবা যদি লাগাতে হয়, তাকে এই রাজনৈতিককরণটা বন্ধ করতে হবে। এই রাজনীতিকরণটা বন্ধ করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সঠিকভাবে উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগের আমলে পুলিশকে ব্যবহার হবে, বিএনপির আমলে ব্যবহার হবে, জামাতের আমলে ব্যবহার হয়, এটি বন্ধ করতে হবে। তাহলে মানুষ কিন্তু একেবারে সত্যিকারের সেবাটা পাবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি বলছিলেন যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়েছে, মানে ছাড়া পেয়েছে, এটা কে কে ছাড়া পেয়েছে? ছাড়া পেয়েছে আপনার সুইডেন আসলাম আছে, টিটন আছে, রসু আছে, কিলার আব্বাস আছে, প্রায় 6 জন তারা জামিন পেয়েছেন, শীর্ষ সন্ত্রাসী। এবং এরা কি সত্যিকারই জামিন পেয়েছেন? এদের কি আসলে কাগজ দিয়ে জামিন, সত্যিকারই আইনি প্রক্রিয়া মিলে জামিন হয়েছে, নাকি ক্ষমতার, অর্থাৎ 5 আগস্ট যে আপনার গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে, সেদিন অনেকে বের হয়েছেন, তারপরে অনেকে বের হয়েছেন জামিন গিয়ে, পরিস্থিতির সুযোগে তারা কিন্তু বের হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা মানে কারাগারে যে ধরনের নিরাপত্তা থাকার কথা, সে ধরনের নিরাপত্তা কিন্তু ছিল না। অনেকের মধ্যেই ভয় ছিল, কারণ কারারক্ষী যারা আছে তারাও কিন্তু দুর্নীতিবাজ, তাদের মধ্যে অনেকেই কিন্তু বিশেষ মতাদর্শের, রাজনৈতিক পরিচয় তাদের অনেকেরই ছিল। জি, আপনি সঠিক বলেছেন। তারাও কিন্তু সেই জিনিসটাকে উৎসাহ করে, তাদের মধ্যে এক ধরনের ভয় ছিল যে এখন যেহেতু কারা ফটক ফালাই হয়তো অনেক পালিয়ে গেছে, যেহেতু ছিল না, অনেকে ভয় ছিল, তারা গেট খুলে দিয়েছে, অনেকে বের হয়ে গেছে। এখন আরো অনেকেই আছে আপনার শীর্ষ সন্ত্রাসী যারা বের হওয়ার সম্ভাবনা আছে। এখন আগে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রাখতেন, পুলিশ নজরদারিতে রাখতো যে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রতিটি থানায় থানায় থাকতো, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা আপডেট করা হতো, পাড়া মহল্লায় কী ধরনের সন্ত্রাসী থাকতো, কে চুরি করতো, কে ছিনতাই করতো, কে মোবাইল ফোনে চাঁদাবাজি করতো, কে খুন খারাপের সাথে জড়িত ছিল, কে টেন্ডারের সাথে জড়িত ছিল, তালিকাগুলো কিন্তু থাকতো, পুলিশ কিন্তু জানতো। আবার কিছু কিছু পুলিশ সদস্য তাদের সাথে কিন্তু খুব ভালো সখ্যতা ছিল, এবং সেই সখ্যতার ইয়েতে যদি বড় ধরনের অপরাধ করতো তখন পুলিশ দেখেও না দেখার মানে বান করতো তারা, মানে এইভাবে কিন্তু চলে আসছে। আচ্ছা, এস এম ফয়েজ, এই যে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে বা ছাড়া পেয়েছে বা বের হয়ে আসছে, যেটাই হোক না কেন, এটা কি শুধু রাজধানীতেই ঘটেছে নাকি সারা দেশেই চিত্রই এমন? না, সারা দেশের চিত্রই এমন। আমরা হয়তো যারা শীর্ষ সন্ত্রাসী, যাদের ধরেন পত্রিকা, টেলিভিশনে বা আপনার জাতীয়ভাবে পরিচিত বা যাদের নিউজ আসছে বা ইউটিউবে, ফেসবুকে যাদের চেহারা আমরা দেখেছি, চিনেছি, তাদেরই হয়তো আমরা বলতেছি বা আমরা চিনতে পারছি। অনেকে আছেন, অনেক বড় বড় শীর্ষ সন্ত্রাসী আছেন যারা কিন্তু মিডিয়ায় তাদের নাম প্রকাশ হচ্ছে না, তারা কিন্তু আড়াল থেকে কাজ করছেন। এই যে ছাত্র অভ্যুত্থানে যেই বাংলাদেশ ছাত্র জনতা দেখছে বা যে বাংলাদেশের আকাঙ্ক্ষা তারা করছেন, যদি এই শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ জগতের এমনি
এখন ঝুঁকিতে আছে রাজধানী ঢাকা সহ পুরো বাংলাদেশ। আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ভঙ্গুর অবস্থায় আছে। তারা এখনও তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিপূর্ণভাবে তারা এখনও করছেন না। আমরা দেখছি কাগজে কলমে দেখছি যে থানা পুলিশ বসে আছেন, তারা শুধুমাত্র জিডি করছেন, তারা শুধুমাত্র মামলা নিচ্ছেন, তারা কিন্তু টহল দিচ্ছেন না। তারা কিন্তু শীর্ষ সন্ত্রাসী যাদের নামে মামলা আছে, ওয়ারেন্ট আছে, কোনো আসামি তারা ধরতে যাচ্ছেন না। তারা বলছেন তাদের জনবলের অভাব আছে, কিন্তু জনবলের অভাব থেকে সবচেয়ে বড় অভাব হচ্ছে পুলিশ নিজে এখন ভয় আছে। পুলিশের এই ভয়টা কাটিয়ে পুলিশকে সত্যিকারেই যদি সন্ত্রাসীদেরকে ধরার কাজে লাগাতে হয় তাহলে পুলিশের সংস্কার করতে হবে। একটি প্রশ্ন কিন্তু উঠেছে, শুধু পুলিশকে সংস্কার করতে গেলে পুলিশের পোশাক বা পুলিশের লগোকে সংস্কার করলে হবে না, পুলিশের টুপিকে বা পুলিশের পোশাক সংস্কার করলে হবে না, সত্যিকারই পুলিশকে সংস্কার করতে হবে। মানবিক সংস্কার যদি পুলিশ না হয় বা না করে, কখনোই জনগণ এবং রাষ্ট্র, দেশ, সমাজ তাদের কাছ থেকে কখনো সুফল পাবে না। আরেকটি বিষয় আমি যেটা আমরা কাজ করতে গিয়ে যেটা দেখেছি, কিছু কিছু পুলিশ সদস্য এতটাই অতি উৎসাহী ছিলেন, তারা অপরাধ দেখেও কিন্তু দেখেনি। যে অপরাধ করেছে তাকে ছেড়ে দিয়েছে, যে অপরাধ করে নাই তাকে কিন্তু তারা মামলা দিয়েছে এবং মিথ্যা মামলা দিয়েছে। সেটা কিন্তু আদালতে প্রমাণিত হয়েছে। সব পুলিশ যে খারাপ তা না, কিছু কিছু পুলিশ সদস্য এতটা বেপরোয়া ছিল যে কারণে আজকে বাহিনীটির এই অবস্থা। এখন কিন্তু আপনি দেখেন বাহিনীটির মধ্যে অনেকেই আছেন ভালো কাজকর্ম, অনেকে কিন্তু বঞ্চিত ছিলেন দীর্ঘদিন, তাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গা দেওয়া হয়েছে। যদিও অতিরিক্ত পুলিশ কমিশনার আপনার ডিবি প্রধান বলা হয় যাকে, আপনার এই মল্লিক ভাই, তিনি নতুন করে এসেছেন ডিবিতে, তিনি তার সাথে কথা হয়েছিল, তিনি বলেছেন যে শীর্ষ সন্ত্রাসী যারা জেলখানা থেকে ছাড়া পেরেছে তাদেরকে আমরা নজরদারিতে রাখতে পারছি না বা আমরা রাখার চেষ্টা করছি। তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনারা রাখতে পারছেন না? তাদের নজরদারিতে রাখার জন্য যে পরিমাণ জনবল বা যেভাবে তাদের কাজ করার কথা বা যেভাবে তাদের টেকনোলজি ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করতে পারছেন না। আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে কিছু সন্ত্রাসী বা কিছু দুষ্কৃতিকারী থানায় বিভিন্ন জায়গায় হামলা করেছে, তাদের গাড়িতে হামলা করেছে, অনেক পুলিশ সদস্যও মারা গেছেন। আবার কিছু পুলিশ সদস্য এতটা বেপরোয়া হয়েছে ছাত্র জনতার উপরে তারা অতি উৎসাহী হয়ে তারা গুলি করেছে, এবং সেই দৃশ্যগুলো কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় কিন্তু একেবারে ভাইরাল হয়েছে। আপনি যাত্রাবাড়ির আপনার ঘটনা দেখেন, ভ্যান গাড়ি করে আপনার লাশারি আপনার আশুলিয়া দেখেন, এবং এতটাই নির্মম তারা ঘটনা ঘটিয়েছে। কিছু পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে মানে নিজেদের অন্য একটি রাজনৈতিক দলকে ক্ষমতা রাখার জন্য, ছাত্র জনতার অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য তারা এতটাই বেপরোয়া হয়েছে, ভ্যানগাড়িতে তারা লাশ তো স্তূপ উঠিয়েছে, সেখান থেকে নিয়ে তারা পিক আপ ভ্যানে আপনার লাশগুলো উঠিয়েছে, তারপর হচ্ছে তারা আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দেওয়ার পর তারা সেখান থেকে গুলি করতে করতে থানা থেকে বের হয়ে গেছে। এখন থানার যে অস্ত্রগুলো আপনার বলা হচ্ছে পাওয়া যাচ্ছে না, বা অস্ত্র লুট হয়েছে বা নির্ধারিত টাইম দেওয়া হয়েছে, এই অস্ত্র কি শুধু সন্ত্রাসী লুট করেছে? এই অস্ত্র কি শুধুমাত্র ছাত্র জনতা নিয়েছে, না অন্য কোনো সন্ত্রাসী বা দুষ্কারীদের অস্ত্র নিয়েছে? সেটা কিন্তু খুঁজে দেখতে হবে। আর পুলিশের ভিতরে পুলিশের পোশাক পরে অন্য কেউ ঢুকছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। সেগুলো কিন্তু এখনও তদন্ত হচ্ছে না। আর কিছু পুলিশ সদস্য যারা বেপরোয়া করেছে, তারা অপরাধের সাথে জড়িত হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে। সে মামলাগুলো তদন্ত হবে, তদন্তে বেরিয়ে আসবে আসলে তারা কি কতটুকু দোষ করেছেন, কতটুকু দোষ করেন নাই, কতটুকু দলীয়ভাবে তারা ব্যবহার হয়েছেন, কতটা বেপরোয়া ছিলেন তারা বিরোধী দলকে দমন করার জন্য, ছাত্র জনতাকে দমন করার জন্য বা নিরীহ মানুষকে দমন করার জন্য। আমরা কিন্তু প্রায় দেখতাম পুলিশের বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা কাজ করতে গেলে প্রতিনিয়ত আমরা এই অভিযোগ আমরা পেতাম। আচ্ছা, ঠিক আছে এস এম ফয়েজ, আমরা শেষ করতে চাই। শেষ করার আগে জিজ্ঞেস করি আপনাকে যে পুলিশের যিনি আইজিপির দায়িত্ব পালন করছেন এবং ডিএমপি কমিশনার, মানে জাতীয় প্রেক্ষাপটে দুজন গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা, এরা ভালো মানুষ হিসেবে পরিচিত, ক্লিন মানুষ হিসেবে পরিচিত, কিন্তু এরা এই যে দায়িত্ব পেলেন 1 মাসের কিছু বেশি সময়, কেমন দক্ষতার পরিচয় দিতে ওনারা পেরেছেন আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেন গত 16 বছর পুরো পুলিশ বাহিনী ছিল দলীয়করণ। সেই দলীয়করণ থেকে আপনি ভালো পুলিশকে বের করে ভালো সেবা দেওয়ার জন্য 1 মাস যথেষ্ট সময় নয়। সেই সময়টাকে আরও বেশি বৃদ্ধি করতে হবে। আরও সময় গেলে সেই পরিস্থিতিটা বোঝা যাবে। তারপরেও কমিশনার মইনুল হোসেন এবং আইজিপি মনিরুল ইসলাম তারা দুজনেই কিন্তু চেষ্টা করছেন পুলিশের যে শৃঙ্খলা, পুলিশ বাহিনীর যে সুনাম সেটি তারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। জনগণের দোরগোড়ায় তারা সেবা পৌঁছে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু যেই 16 বছর যে রাজনৈতিকরণে যে পুলিশের নিয়োগ হয়েছে, আনসারের নিয়োগ হয়েছে, এই নিয়োগ বাণিজ্যের কারণেই কিন্তু আপনার বাহিনীর মধ্যে অনেক ধরনের সমস্যা আছে। অনেকে কিন্তু তদবির করে কিন্তু ভালো পোস্টিং নিয়ে যাচ্ছেন, অনেকে আবার দলীয় রাজনীতিকরণ হয়েছে তা না, দুর্বৃত্তায়নও হয়েছে। দুর্বৃত্তায়ন হয়েছে, এটা আপনি জানেন একদম একেবারে বলাই চলে
বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে ওয়ান ম্যান আর্মি ছিলেন, একেবারে বলা চলে হারুনুর রশিদ, যাকে ডিবি প্রধান হিসেবে সবাই চিনেন। মানুষের কিন্তু অতি উৎসাহ এবং অতি আগ্রহ। আমরা যখন লোকাল বাসে যাই, মেট্রো রেলে বলেন, রিক্সায় বলেন, হারুন সাহেব কোথায় আছেন এখন? আমরা যতটুকু জানি, সূত্র বলছে তিনি ঢাকায় আছেন এবং তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি 5 আগস্টের পর যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তিনি ডিএমপির যে হেডকোয়ার্টার ছিল সেখান থেকে তিনি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করেছিলেন। সূত্র বলছে, আমরা কিন্তু নিশ্চিত হতে পারি না, তারা বলছেন তিনি যাওয়ার সময় তিনি তার সহকর্মীদের দ্বারাই কিন্তু আহত হয়েছেন। সহকর্মীরাই তার বিরুদ্ধে মামলা করেছে। একজন এসআই যাকে দিয়ে হারুনুর রশিদ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করাতেন, তিনি তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তিনি বলেছেন শেষ পর্যন্ত তিনি লড়ে যাবেন। তিনি যখন চাঁদাবাজি করতে রাজি হননি, তাকে বিভিন্ন মামলা দিয়ে এই হারুনুর রশিদ হয়রানি করেছেন। এই অভিযোগ কিন্তু তিনি সরাসরি ফোন করেছেন, আমাকে বলেছেন এবং তিনি সাক্ষাৎকার দিতে চেয়েছেন, তিনি আসবেন এবং বলেছেন সাক্ষাৎকার দিবেন। আর আরেকটি মজার বিষয় যে এই যে হারুনুর রশিদ, তিনি তার কাছে কিন্তু ডিবি অফিসে আপনি জানেন একেবারে ভাতের হোটেল, একেবারে খ্যাত, আমরা সবসময় দেখতাম একেবারে নায়িকা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সবাই কিন্তু যে কোনো সমস্যা হলে চলে যেতেন। এখন কিন্তু সেই ডিবি অফিসে কিন্তু সেই দৃশ্য দেখা যায় না। এখন কিন্তু সেই ভাতের হোটেলে কিন্তু আপনার নায়িকাকে দেখা যায় না খেতে, আপনার সমন্বয়কদেরকে দেখা যায় না, সাংবাদিকদের দেখা যায় না, রাজনীতিবিদদেরকে দেখা যায় না, বা কাউকে তুলে নিয়ে সেখানে খাওয়াচ্ছে, আবার সেই ছবি কিন্তু ফেসবুকে আসছে, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। কিন্তু হারুনুর রশিদের প্রতি মানুষের একটা মানে একেবারে আগ্রহ জানার জন্য, সে তিনি কোথায় আছেন, তিনি কি মৃত না জীবিত, তিনি কোথায়, তাকে দেখার জন্য কিন্তু অনেক আগ্রহ আছেন। কেন তিনি এত হয়েছেন আপনি জানেন, অনেক অভিযোগ রয়েছে। বিরোধী দল যখন আপনি ধরেন বিএনপির অফিসে যে ধরনের আপনার ককটেল বা লাঠিছোড়া পাওয়া যেত, অনেকে বলেছেন কিন্তু আগে কিন্তু এগুলো নিয়ে যাওয়া হতো, সেখানে প্রস্তুত রাখা হতো। তারপর মানে এই যে আমরা বাংলার সিঙ্গাম খ্যাত যে হারুন যাকে বলা হয়, তার যে কারিশমায়, সেই কারিশমা কিন্তু সেখানে থাকতো। তারপর কিন্তু গণমাধ্যমকে নিয়ে কিন্তু সেখানে এক ধরনের একেবারেই মিডিয়া ট্রায়াল যাকে বলে সেটা হতো, গণমাধ্যম নিউজ করতো। কারণ গণমাধ্যমের কাজ তথ্য তুলে ধরা। এখন তথ্য যখন একপক্ষী হয়, তখন তার আসলে বিভিন্ন যে সোর্স থাকে বা কিবোর্ড থাকে, সেখানে তার তখন কথা বলার সুযোগ থাকে না, তখন গিয়ে সেই কাজটা করতে হয়। কিন্তু হারুন কোথায় আছেন, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, তিনি হত্যা মামলার আসামি, তিনি ডিএমপিতে এখনও যোগ দেননি, তিনি কি অ্যারেস্ট হবেন নাকি অ্যারেস্ট হবেন না। কিন্তু জনতার একটা দাবি আছে, ফেসবুকে আপনি দেখবেন বলছেন যে এই হারুনুর রশিদ, ডিবি প্রধান হারুনুর রশিদের হাতে আমরা হ্যান্ডকাপ দেখতে চাই, তাকে রিমান্ডারে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন তিনি এত বেপরোয়া ছিলেন, কেন তিনি পুলিশের মধ্যে আইজিপি বা কমিশনার তার থেকে বেশি পাওয়ার তিনি দেখাতেন। শুধু হারুনুর রশিদ না, বিপ্লব কুমার সরকারও ছিলেন তার পরের পজিশনে। পুলিশের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তি ছিলেন যারাই পদ পদবি ছোট হোক, কিন্তু তারাই কিন্তু পুলিশ বাহিনীকে চালিয়েছেন, এরকম অভিযোগ কিন্তু রয়েছে। তো সুতরাং আমরা সামনে হয়তো দেখতে পাবো যে তারা হয়তো অ্যারেস্ট হয়েছেন, তাদের কাছ থেকে হয়তো আমরা তথ্য পাবো, হয়তো কিভাবে এই পুলিশকে তারা ব্যবহার করেছেন, কিভাবে দলীয়ভাবে এগুলো করেছেন, নানা বিষয়গুলোকে আমরা জানতে পারবো। তবে একটা শঙ্কার বিষয় হচ্ছে, শীর্ষ সন্ত্রাসী যারাই এখন মুক্তি পেয়েছেন বা যারা মুক্তি পাওয়ার পথে আছেন, এই শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি এখনই যদি নজরদারি না করা হয়, এটা কিন্তু আমাদের জন্য একেবারে বলা হবে অ্যালার্মিং, এবং এটা এতটাই ভয়ঙ্কর হবে। আপনি দেখবেন আন্ডার ওয়ার্ল্ড এখন কিন্তু কিছুটা চুপ আছে, কিন্তু যখনই পথ পরিবর্তনের মাধ্যমে এই সন্ত্রাসীরা যখন একটু রাজনৈতিক পরিচয় দিয়ে তারা যখন বিভিন্ন পাড়া মহল্লায় তারা যখন তাদের আবার সক্রিয়তা শুরু করবে, তখন কিন্তু আবারও কিন্তু অপরাধ জগতের যেই অপরাধ, সেটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। আমরা ক্যাসিনো কাণ্ড দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো আবারও কিন্তু চোখে চলে আসবে, যেটা কিন্তু মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ছাত্র জনতার যে বাংলাদেশের আকাঙ্ক্ষা দেখছেন, তার জন্য হুমকি হতে পারে, বিপ্লবের জন্য হুমকি হতে পারে। চমৎকারভাবে শেষ করেছেন জনাব এস এম ফয়েজ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।